কলকাতা পোর্ট নামটা শুনলেই শুধু একটা নির্বাচনী এলাকার কথা মনে হয় না, মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতির এক জটিল ধাঁধার কথা। আজ আমরা কোনো রাজনীতিক তর্কে যাব না, বরং আমরা ডুব দেব তথ্যের গভীরে, দেখব মাটির আসল ছবিটা কি, আর বুঝব এর পেছনের কৌশলগুলো। আমাদের লক্ষ্য একটাই, ডেটার উপর ভিত্তি করে এমন একটা শাসনের পথ খোঁজা যা আদতে মানুষের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠবে। আমাদের এই বিশ্লেষণটা মোট ৬টা ধাপে এগোবে। প্রথমে আমরা এলাকাটার গঠন আর তার জনসংখ্যার বিন্যাসটা একটু বুঝে নেব। তারপর আমরা শুনব জলের ধারে থাকা মানুষগুলোর রোজকার সমস্যাগুলোর কথা। ৩ নম্বর ধাপে দেখব সেই সমস্যাগুলো ভোটের বাক্সে কিভাবে প্রভাব ফেলছে। চতুর্থত আমরা ক্ষমতার সেই অদৃশ্য ফাটলগুলো খুঁজে বের করব যা রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। পঞ্চমত আমরা শাসনের জন্য একটা সম্ভাব্য নকশা নিয়ে কথা বলবো। আর সবশেষে আমরা বুঝব পরিবর্তনের জন্য মানুষের আসল চাওয়াটা ঠিক কি। চলুন তাহলে শুরু করা যাক প্রথম ভাগ দিয়ে, মানে এলাকাটার গঠনটা আগে বুঝি। যে কোনো রাজনৈতিক কৌশল ঠিক করার আগে সেই জায়গার মাটি, মানুষ আর তাদের পরিচয়টা বোঝাটা কিন্তু সবচেয়ে জরুরি। কলকাতা পোর্ট দক্ষিণবঙ্গের একেবারে কেন্দ্রে থাকা একটা পুরোপুরি শহরে এলাকা। এখানে গ্রামের কোনো চিহ্নই নেই। ২০১১ সালের জনগণনা অনুযায়ী প্রায় ২,৭৩,০০০ মানুষের বাস এখানে। এই যে এটা একটা পুরোদস্তুর শহরে এলাকা, এটাই কিন্তু এখানকার রাজনীতি আর সমস্যাগুলোকে একটা অন্য মাত্রা দিয়েছে। বন্দরভিত্তিক কাজ আর ছোটখাটো ব্যবসায়ী এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। এখানকার জনসংখ্যার মিশ্রণটা বেশ বৈচিত্র্যময়। দেখুন, প্রায় ৭৬.৫% হিন্দু আর ২০.৬% মুসলিম। তপশিলি জাতি আছেন প্রায় ৪.৮% আর তপশিলি উপজাতির সংখ্যা খুবই কম, ০.৩৩% মতো। বাঙালি হিন্দুদের মধ্যে মাহিষ্য, মতুয়া আর নমশূদ্র সম্প্রদায়ের একটা বড় অংশ রয়েছে। আবার কিছু কিছু জায়গায় উর্দুভাষী মুসলিমদেরও বাস। এই যে একটা জটিল সামাজিক বুনন, এটাই এখানকার রাজনৈতিক সমীকরণকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। এখন আমরা দ্বিতীয় ভাগে ঢুকছি, জলের ধারের জীবন। দেখুন, ডেটা বা সংখ্যা দিয়ে তো আর মানুষের রোজকার জীবনের কষ্টগুলো সবসময় মাপা যায় না। ভোটারদের মনের আসল কথাটা জানতে হলে তাদের প্রতিদিনের লড়াইটাকে বুঝতে হবে। এখানকার মানুষেদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হল বর্ষার জল জমা। ভাবুন তো, সামান্য বৃষ্টিতেই গার্ডেন রিচ আর পোর্ট এলাকার অনেক জায়গা ডুবে একাকার। তার উপর ভাঙাচোরা রাস্তা আর খারাপ নিকাশি ব্যবস্থা তো আছেই। একদিকে লোকের মাইনে বাড়ছে না, কিন্তু অন্যদিকে বাজারে গেলেই পকেটে ছ্যাঁকা লাগছে। রেশনে অনিয়মের অভিযোগও বহুদিনের। পিএম জলজীবন বা উজ্জ্বলার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো অনেকের কাছে ঠিকমতো পৌঁছয়নি। এই ছোট ছোট কষ্টগুলোই কিন্তু একজোট হয়ে একটা বড় অসন্তোষ তৈরি করছে। এবার আসি ৩ নম্বর ভাগে, সংখ্যার গল্প। মানুষের এই যে অসন্তোষ আর আকাঙ্ক্ষা, সেটা শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে কী চেহারা নিচ্ছে তা দেখাই হলো একজন বিশ্লেষকের আসল কাজ। সংখ্যা কিন্তু সাধারণত মিথ্যে বলে না, তারা শুধু একটা প্রবণতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই সংখ্যাগুলো কিন্তু একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল মাত্র ৮.৪৮%। ২০২১-এ সেটা প্রায় ৩ গুণ বেড়ে দাঁড়ালো ২৪.২৬%। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস অনেক বড় ব্যবধানে জিতেছে ঠিকই, কিন্তু বিরোধী দলের ভোটের এই লাফটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি শুধু একটা সাময়িক অসন্তোষ, নাকি রাজনৈতিক জমির এক দীর্ঘমেয়াদী পরিবর্তন? কিন্তু দেখুন মজাটা, লোকসভা নির্বাচনের ছবিটা কিন্তু একটু অন্যরকম। কলকাতা দক্ষিণ লোকসভা আসনের অন্তর্গত এই অঞ্চলে ২০১৯ সালের তুলনায় ২০২৪-এ তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানটা উল্টে বেড়ে গেছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল ভোটাররা রাজ্য আর কেন্দ্রের জন্য আলাদা আলাদাভাবে ভাবছেন। রাজ্যের স্তরের অসন্তোষটা জাতীয় স্তরের নির্বাচনের কিন্তু একই রকম প্রভাব ফেলছে না। এটা মনে রাখা জরুরি যে একজন নাগরিকের অধিকার আছে সবকিছু জেনে বুঝে নিজের মতামত তৈরি করার। এটাই আমাদের সাংবিধানিক মর্যাদা আর দায়িত্বশীল বাকস্বাধীনতার মূল ভিত্তি। এই সংখ্যাটা ভালো করে মনে রাখা দরকার, প্রায় ৭০,০০০। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এটাই ছিল ক্ষমতাসীন দলের জয়ের ব্যবধান। এই বিশাল ব্যবধানটা প্রমাণ করে যে অসন্তোষ যতই থাকুক না কেন, ক্ষমতাসীন দলের সাংগঠনিক শক্তি আর ভোট ব্যাংক এখনও খুবই মজবুত।
যে কোনো প্রতিপক্ষের জন্য এটা একটা হিমালয়ের মতো বড় চ্যালেঞ্জ। এখন আমরা চতুর্থ ভাগে ঢুকছি, ক্ষমতার ভেতরের ফাটলগুলো। ভোটের সংখ্যাটা হলো অনেকটা রোগের উপসর্গের মতো, কিন্তু রোগের আসল কারণটা তো গভীরে লুকিয়ে থাকে। সেই পদ্ধতিগত সমস্যাগুলো কি কি, যা এই নির্বাচনী এলাকার রাজনীতিকে চালাচ্ছে? বর্তমান বিধায়ক ফেরহাদ হাকিমের অবস্থানটা বিশ্লেষণ করলে একটা মিশ্র ছবি উঠে আসে। তার শক্তি হল তিনি রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী এবং তার হাতে একটা শক্তিশালী দলীয় সংগঠন আছে। কিন্তু দুর্বলতার জায়গাটাও কম নয়, যেমন দুর্নীতির অভিযোগ এবং দলের ভেতরের গোষ্ঠী কোন্দল। আর সাধারণ নাগরিক সমস্যাগুলো নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব বা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হওয়ার আশঙ্কা আছে, সেটা তো রয়েছেই। অসন্তোষের মূল কারণগুলো আরও অনেক গভীর। কাটমানি বা সরকারি প্রকল্পে কমিশন নেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক রাগ রয়েছে। 2021 নির্বাচন পরবর্তী হিংসার স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। অবৈধ অভিবাসন এবং CAA-এর মতো বিষয়গুলো নিয়েও এক ধরনের সামাজিক উদ্বেগ কাজ করে। আর সবচেয়ে বড় সমস্যা হল যুব সমাজের মধ্যে বেড়ে চলা বেকারত্ব। এই সমস্যাগুলো কিন্তু কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো সিস্টেমের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ তৈরি করে। দেখুন, সমস্যা চিহ্নিত করা তো বিশ্লেষণের প্রথম ধাপ, কিন্তু আসল কাজ হল তার সমাধান খুঁজে বের করা। পঞ্চম ভাগে আমরা দেখব এই সমস্যাগুলোর মোকাবেলা করে মানুষের আস্থা জেতার জন্য একটা কৌশলগত কাঠামো বা ব্লুপ্রিন্ট কি হতে পারে। এটা কিন্তু শুধু নির্বাচনের জন্য নয়, এটা আসলে সুশাসনের একটা রূপরেখা। এখানে একটা কৌশলগত মডেল তুলে ধরা হয়েছে, চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ। প্রথমত, শিবের মতো দুর্নীতির বিরুদ্ধে একেবারে ধ্বংসাত্মক আর আপোষহীন একটা অবস্থান নিতে হবে। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো উন্নয়ন আর স্থিতিশীলতার পালনকর্তা হতে হবে, যেখানে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে। তৃতীয়ত, ব্রহ্মার মতো প্রচারের পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে, ডেটা আর প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছতে হবে। আর চতুর্থত, দুর্গার মতো নিরাপত্তা আর সুরক্ষার প্রতীক হয়ে উঠতে হবে, বিশেষ করে নারী সুরক্ষা এবং পরিচয় ভিত্তিক উদ্বেগের সমাধান করতে হবে। শুধু মুখে প্রতিশ্রুতি দিলে হবে না, দরকার একেবারে নির্দিষ্ট পরিকল্পনা। যেমন 24 মাসে 600 কোটি টাকা খরচ করে মেট্রো সম্প্রসারণ, যা হয়তো 1 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করবে, বা 12 মাসে 150 কোটি টাকায় ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন, যা মানুষকে বন্যার হাত থেকে বাঁচাবে। এই ধরনের পরিমাপযোগ্য প্রতিশ্রুতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। আর এই ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভারতের DPDP আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সর্বোচ্চ সম্মান দেওয়া আবশ্যক। আমরা আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ষষ্ঠ ভাগ, পরিবর্তনের ম্যান্ডেট। এত ডেটা, এত কৌশল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে জেতার জন্য এবং মানুষের সেবা করার জন্য সত্যি কী দরকার? এই উদ্ধৃতিটাই আসলে আসল উত্তর। প্রতিশ্রুতি ছাপিয়ে ভোটাররা চায় তার বাস্তবায়ন, রাজনীতির ঊর্ধ্বে তারা চায় সুশাসন। দিনের শেষে মানুষ কিন্তু সুন্দর কথা শুনতে চায় না, তারা চায় তাদের জীবনের সমস্যাগুলোর সমাধান হোক। তারা চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরা রাজনীতির খেলা ছেড়ে দিয়ে প্রকৃত অর্থে শাসন কার্যটা চালাক। পরিষেবা দেওয়াই হল গণতন্ত্রের মূল কথা। আর এখানেই আমাদের শেষ কথা। ডেটা এবং প্রযুক্তির এই যুগে, যেখানে আমরা প্রত্যেকটা সমস্যার কারণ এবং তার সমাধানকে সংখ্যা দিয়ে মাপতে পারি, সেখানে দাঁড়িয়ে সুশাসন কি শেষ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণের একটা বিজ্ঞানে পরিণত হতে পারে, যেখানে প্রত্যেকটা সিদ্ধান্ত ডেটা ভিত্তিক হবে এবং প্রত্যেকটা প্রকল্পের ফলাফল পরিষ্কারভাবে মাপা যাবে? এই প্রশ্নটাই ভবিষ্যতের নেতাদের এবং আমাদের সকলের ভাবনার জন্য রইল। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 080 4204 1602 নম্বরে।